আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের যে যেখান থেকে শুনছেন সকলকে ইংলিশ উইথ রফিক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই অডিও ভিজুয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে সকলের সাথে কথা বলবো IELTS এর বেসিক্স বা খুঁটিনাটি নিয়ে। আমরা সবাই জানি যে বিদেশে পড়তে গেলে IELTS করতে হয় বা বিদেশে মাইগ্রেট করতে হলে, সে দেশের অভিবাসী হতে হলে, ভালো চাকরি পেতে হলে, ভালো জব পেতে হলে IELTS করতে হয়। কিন্তু আমরা আসলে খুব বেশি জানি না যে কিভাবে করতে হয়, কখন করতে হয় এবং IELTS করতে হলে কিভাবে শুরু করতে হবে। তো এই সকল বিষয় নিয়ে আজকে প্রাথমিক কিছু কথা বলবো। তো আমরা প্রথমেই জেনে নিব যে IELTS এর মানেটা কি। তো আমরা দেখতে পাচ্ছি যে IELTS মানে হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, সংক্ষেপে এটাকে IELTS বলা হয়। আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি। তো IELTS কেন করতে হয়? IELTS করতে হয় ইফ এনিবডি ওয়ান্টস টু স্টাডি, মাইগ্রেট অর ওয়ার্ক। কেউ যদি পড়াশোনা করতে যেতে চায়, কাজ করতে যেতে চায় অথবা কোনো দেশের অভিবাসী হতে চায়, ইন এ কান্ট্রি ওয়ার ইংলিশ ইজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, এমন একটা দেশে যেই দেশের নেটিভ ভাষা ইংরেজি এবং সেই সমস্ত দেশের মধ্যে প্রাথমিকভাবে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই ধরনের যত দেশ আছে, এই দেশগুলোতে পড়তে যেতে হলে, কাজ করতে যেতে হলে অথবা অভিবাসন প্রত্যাশী হতে হলে IELTS করতে হয়। এছাড়া পৃথিবীর আরো বিভিন্ন দেশ আছে, সেই সকল দেশে কোনো উচ্চতর ডিগ্রি আনতে গেলে IELTS করতে হয়। এখন প্রশ্ন হলো যে ইংরেজি ভাষায় এই IELTS আসলে কেন দরকার? এটা দরকার এর জন্য, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ধরুন কেউ একজন মালয়েশিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে ডিগ্রি আনতে যাবে। তো সে দেশে মালয় ভাষায় কথা বলে এমন লোকও আছে। আবার সে দেশে চায়না থেকে আসা কোনো স্টুডেন্টও আছে। সে দেশে মধ্যপ্রাচ্য থেকে আসা কোনো স্টুডেন্টও আছে। আবার আমি বাংলাদেশ থেকে গেলাম বা ভারত থেকে গেলাম, সেখান থেকেও আছে। তো এই যে মিশ্র ভাষা, এই মিশ্র ভাষায় তো আর পাঠদান সম্ভব না। তো এই মিশ্র ভাষাকে একটি ভাষায় নিয়ে আসার জন্য সবার জন্য একটা কমন ভাষা হলো ইংরেজি। আর এই ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার জন্য, দক্ষতা প্রমাণ করার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটাই হলো IELTS পরীক্ষা। এরপরে আমরা দেখব যে IELTS পরীক্ষাটা কারা নেয়। সারা বিশ্বব্যাপী ৩টা প্রতিষ্ঠান আছে যারা হলো IELTS পরীক্ষা নিয়ে থাকে। এর মধ্যে ১ নম্বরে আছে ব্রিটিশ কাউন্সিল, ২ নম্বরে আছে হলো IDP IELTS অস্ট্রেলিয়া, ৩ নম্বরে আছে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। ব্রিটিশ কাউন্সিল এটা হলো আহ ইউনাইটেড কিংডমের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা তাদের কালচারাল মিনিস্ট্রির আওতাভুক্ত এবং এরা সাধারণত অন্য দেশের সাথে তাদের কালচার এবং শিক্ষা ইত্যাদি বিষয়ে তাদের আদান-প্রদান করে এবং তারা ব্যক্তিগতভাবে তারা হলো কোনো ব্যক্তির সাথেও সম্পর্ক স্থাপন করে বা তারা কোনো সংস্থা বা রাষ্ট্রের সাথেও সম্পর্ক স্থাপন করে। এবং সারা বিশ্বব্যাপী প্রায় প্রত্যেকটা দেশেই ব্রিটিশ কাউন্সিলের কি আছে? অফিস আছে। এবং বাংলাদেশেও হলো সম্ভবত বেশ কয়েকটা অফিস আছে। এর মধ্যে আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলা রোড এলাকাতে একটা বড় ধরনের অফিস রয়েছে ব্রিটিশ কাউন্সিলের। এরপরে হলো আরেকটা আছে IDP IELTS অস্ট্রেলিয়া। তো এটা হলো ইন্টারন্যাশনাল এডুকেশন স্পেশালিস্ট। IDP এর ফুল মিনিং, এটা অস্ট্রেলিয়া কেন্দ্রিক, তারাও IELTS এর সনদ দিয়ে থাকে। আর আরেকটা আছে হলো ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। এটা আহ আহ আমেরিকার একটা প্রতিষ্ঠান বা আমেরিকার একটা শিক্ষা বোর্ডের মতো বলতে পারি আমরা, যারা হলো সারা বিশ্বব্যাপী ও লেভেল এ লেভেল যে এডুকেশন সিস্টেমটা আছে সেই সিস্টেমটা তারা তত্ত্বাবধান করে থাকে এবং একই সাথে তারা IELTS এর পরীক্ষার সনদও দিয়ে থাকে। এই ৩টা প্রতিষ্ঠান সাধারণত IELTS নিয়ে থাকে। এর মধ্যে ব্রিটিশ কাউন্সিলটাই আসলে সবার কাছে ব্যাপকভাবে পরিচিত। এরপরে আমরা দেখব যে IELTS এ আসলে কিভাবে স্কোরিংটা হয়। যেরকম আমরা একটা পরীক্ষা দিতে গেলে আমাদের ১০০ মার্কের একটা পরীক্ষা দিতে হয় সাধারণত আমাদের বাংলাদেশে কোনো একটা পরীক্ষা দিতে গেলে। আবার একটা BCS পরীক্ষা দিতে গেলে ২০০ মার্কের পরীক্ষা দিতে হয়। তো একইভাবে ২০০ মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। একইভাবে কেউ যদি IELTS দিতে যায় তাহলে তাকে ৩০০ মার্কের
তাকে 9 স্কোরের অধীনে পরীক্ষা দিতে হয়, অর্থাৎ 9টা স্কোর রয়েছে। তো 9 স্কোর আছে টোটাল। তো 9 স্কোর বলার আগে আমি আরেকটু বলে নিতে চাই যে আমরা সবাই জানি যে এখানে 4টা স্কিল আছে আইএলটিএস: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। তো রিডিং এও 9 স্কোর, রাইটিং এও 9 স্কোর, স্পিকিং এও 9 স্কোর, লিসেনিং এও 9 স্কোর। তো এই 9 স্কোর প্রত্যেকটা যে স্কিল আছে, প্রত্যেকটা স্কিলের যে প্রাপ্ত স্কোর, সেই স্কোর গুলোর গড় যেটা হবে সেটাই হলো ফাইনাল স্কোর হবে একজন ব্যক্তির। তো কেউ যদি ব্যান্ড স্কোর, এটাকে ব্যান্ড স্কোর বলা হয়। হ্যাঁ, তো ধরুন কেউ যদি 9 পায়, আইএলটিএস এ 9 পায়, তো ধরে নেওয়া হয় যে হি ইজ অ্যান এক্সপার্ট ইউজার অফ ইংলিশ, অর্থাৎ ইংরেজি ভাষায় তিনি অত্যন্ত দক্ষ। তো এখানে বলা হয়েছে দ্য টেস্ট টেকার হ্যাজ ফুললি অপারেশনাল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাকে, তার যে ব্যক্তি 9 পেয়েছে তার কি আছে, পুরো ইংরেজি ভাষার উপর তার দক্ষতা আছে। দেয়ার ইউজ অফ ইংলিশ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকিউরেট অ্যান্ড ফ্লুয়েন্ট অ্যান্ড শোজ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। তারা যে ইংরেজিটা ব্যবহার করে সেই ইংরেজিটা সঠিক, তারপরে হলো যথাযথ, এবং তারা অত্যন্ত ফ্লুয়েন্ট, অত্যন্ত দ্রুত তার সাথে তারা বলতে পারে, এবং তাদের ইংরেজি ভাষার উপর পরিপূর্ণ দখল রয়েছে। আর এরপরে কেউ যদি 8 পায় তাহলে কি হয় বলেন? ভেরি গুড ইউজার। The test taker has fully operational command of the language with only occasional unsystematic inaccuracies and inappropriate uses. তো তারও হলো অপারেশনাল কমান্ড আছে বা ইংরেজি ভাষার উপর ব্যবহারিক দক্ষতা আছে, কিন্তু মাঝে মাঝে তার টুকটাক ভুল হয়। হ্যাঁ, দে মে মিসআন্ডারস্ট্যান্ড সামথিংস ইন আনফ্যামিলিয়ার সিচুয়েশন, এবং কিছু অপরিচিত জায়গাতে তারা হয়তোবা কিছু ভুল ত্রুটি করে বসতে পারে। দে হ্যান্ডেল কমপ্লেক্স এন্ড ডিটেইল আর্গুমেন্টেশন ওয়েল, কিন্তু তারা জটিল জটিল বিষয়গুলো তারা দক্ষতার সাথে মোকাবেলা করতে পারে। এরপরে হলো 7 কে বলা হয় কেউ যদি আইএলটিএস এর 7 স্কোর পায়, স্কোর 7 পায়, 7 পয়েন্ট পায়, তাহলে তাকে গুড ইউজার বলা হয়। তারও হলো অপারেশনাল কমান্ড আছে, কিন্তু occasional inaccuracy, inappropriate uses and misunderstanding in some situation. হ্যাঁ, তাদের কিছুটা ভুল ত্রুটি হয়ে যায় মাঝে মাঝে। আর কম্পিটেন্ট ইউজার, কেউ যদি 6 পায়, 6 পেলে তাকে বলা হবে কম্পিটেন্ট ইউজার। তো কম্পিটেন্ট ইউজার আমরা বাংলা অর্থ করতে পারি দক্ষ ব্যবহারকারী। তো the test taker has an effective command of the language despite accuracy, inappropriate uses and misunderstanding. আচ্ছা, এখানেও তাদের কিছু টুকটাক ভুল ত্রুটি হয়ে যায়। এরপর হলো মোডেস্ট ইউজার বা মধ্যমপন্থী বা মধ্যম মানের ব্যবহারকারী। তারও হলো তার পার্শিয়াল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, মানে এই ল্যাঙ্গুয়েজের উপর তার এখনো পরিপূর্ণ দক্ষতা হয়ে ওঠেনি। তো এখন তাহলে আমরা 5, 6, 7, 8, 9 এই 4 এই 5 ক্যাটেগরির যে ব্যান্ড স্কোর, সেই স্কোরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখলাম। এখন সাধারণত যেটা হয়ে থাকে যে বিদেশে পড়তে গেলে বা বিদেশে চাকরি করতে গেলে বা বিদেশে কোনো উচ্চতর ডিগ্রি আনতে গেলে সাধারণত 6 বা 6.5, 6.5 এই ধরনের স্কোরই মোটামুটি হয়, মোটামুটি আদর্শ বলে ধরা হয়। কিন্তু কেউ যদি 7 বা 8 বা 9 পায়, তো সেক্ষেত্রে তার সুযোগ সুবিধার মাত্রা অনেক বেড়ে যায়। ধরুন কেউ যদি 9 পেয়ে এপ্লাই করে কোনো একটা স্কলারশিপের জন্য বা কোনো একটা বৃত্তির জন্য, আবার কেউ যদি 8 পায়, অবশ্যই যিনি 9 পেয়েছে তার সফলতার মাত্রা কি হয়? বেড়ে যায়। তো এটা হলো মোটামুটি স্কোরিং সিস্টেম, যে 9 স্কোর আছে টোটাল। তো 9 স্কোরকে এক্সপার্ট ইউজার বলা হয়। আমি 5 এর পরে আর বিবরণ আনিনি, কারণ হলো 5 এর পরে যে বিবরণ আছে সেগুলো এনে খুব বেশি কি নেই, লাভ নেই। এরপরে আমরা দেখি যে আইএলটিএস টাইপস। আইএলটিএস কয় ধরনের আছে? আইএলটিএস সাধারণত 2 ধরনের হয়। একটা হয় একাডেমিক আইএলটিএস, আর একটা হয় জেনারেল ট্রেনিং আইএলটিএস। তো একাডেমিক আইএলটিএস টা কাদের জন্য? একাডেমিক আইএলটিএস টা হলো ওই সকল মানুষদের জন্য যারা হলো ওই কোনো বিদেশি রাষ্ট্রে গিয়ে তারা পড়াশোনা করবে। হ্যাঁ? তারা উচ্চশিক্ষার জন্য যাবে, এবং সেখানে তারা উচ্চশিক্ষার বাইরে হলো তারা কোনো প্রফেশনাল ডিগ্রি আনার জন্যও যেতে পারে। এই কথাটা বলছে wanting to study in an English speaking environment or university or for professional registration purposes, অথবা কোনো পেশাদারিত্বমূলক কোনো ডিগ্রি আনার জন্য বা দক্ষতা আনার জন্য। ধরুন কেউ পিএইচডি ডিগ্রি আনতে গেল বা কোনো 1 বছর মেয়াদী কোনো ডিগ্রি আনতে গেল, বিশেষ কোনো সার্টিফিকেট আনতে গেল, সেক্ষেত্রেও তাকে এই একাডেমিক আইএলটিএস টা করতে হবে। আর জেনারেল ট্রেনিংটা কি? জেনারেল ট্রেনিংটা হলো, এটা হলো যে IELTS জেনারেল ট্রেনিং ইজ অলসো রিকোয়ার্ড ফর মাইগ্রেশন টু অস্ট্রেলিয়া। কেউ যদি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড কিংডমে যদি কেউ কি করতে চায়, মানে কেউ অভিবাসন প্রত্যাশা করে, মানে কেউ সে দেশের অভিবাসী হতে চায় বা কেউ সে দেশে কাজ করতে যেতে চায়, পয়সা উপার্জনের জন্য যেতে চায়, তাহলে তাকে এই জেনারেল ট্রেনিং এর IELTS টা দিতে হবে। এবং এখানে যেটা হয়, এখানে হলো ওই ব্যক্তি
প্রতিদিনের যে অবস্থা আছে সেটা নিত্যদিনের যে ইংরেজি ব্যবহার সেটা দক্ষতার সাথে করতে পারে কিনা সেটা যাচাই বাছাই করা হয়। তাহলে আমরা দুই ধরনের আইএলটিএস পেলাম, একটা জেনারেল আইএলটিএস আর একটা হলো একাডেমিক। একাডেমিকটা ছাত্র এবং গবেষকদের জন্য, আর জেনারেল ট্রেনিংটা হলো যারা কাজ করতে যাবে বা মাইগ্রেশন করতে যাবে তাদের জন্য। তো টেস্ট ফরম্যাটটা কি হবে? টেস্ট ফরম্যাটটা হলো রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। আমরা সবাই জানি রিডিং মানে হলো পড়া, রাইটিং মানে লেখা, স্পিকিং মানে কথা বলা, লিসনিং মানে শোনা। তো একটা ভাষা শিখতে গেলে এই ৪ টা স্কিল লাগে। এটা সকল ভাষার জন্য সমানভাবে প্রযোজ্য। তাহলে স্পিকিং এবং লিসেনিং এই ২ ধরনের যে পরীক্ষার্থী বা ২ ধরনের আইএলটিএস আছে সকলের জন্য সমান। কিন্তু রিডিং এবং রাইটিং ডিফারেন্ট হয়। বাট রিডিং এন্ড রাইটিং আর ডিফারেন্ট ফর 2 ডিফারেন্ট টাইপস অফ IELTS এক্সাম, নেমলি একাডেমিক এন্ড জেনারেল। মানে একাডেমিক এবং জেনারেল আইএলটিএস যারা দিবে তাদের জন্য রিডিং এবং রাইটিং এর বিষয়টা কি হয়? কিছুটা পার্থক্য হয়। সেটা নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে কথা বলব। আর এখানে যে স্কিল গুলো আছে লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, এই ৩ টা স্কিল একই দিনে হয়ে যায় পরীক্ষা। সেকশনস অফ অল IELTS টেস্ট আর কমপ্লিটেড অন দ্য সেম ডে। একই দিনে একই সাথে হয়ে যায় এবং তাদের মধ্যে কোনো মানে ব্রেক ডাউন থাকে না, কোনো ব্রেক থাকে না। আর স্পিকিং সেকশনটা যেটা হয়, স্পিকিং সেকশনের তারিখটা ধরুন রিডিং, রাইটিং আর লিসেনিং ধরুন পড়লো হলো শনিবার, তো স্পিকিং টেস্ট এর আগের সপ্তাহে বৃহস্পতিবারও পড়তে পারে, অথবা ওই শনিবারের পরে যে সামনে বৃহস্পতিবার হবে সেই বৃহস্পতিবারও পড়তে পারে। এটা বলছে the speaking section however can be completed up to a week before or after the other test. অন্য টেস্টের ১ সপ্তাহ আগে বা ১ সপ্তাহ পরে হতে পারে। এটা বলছে। টেস্ট ফরম্যাটটা আমরা বুঝে নিলাম। এখন আসি যে রিডিং স্কিলে আসলে কি হয়? রিডিং স্কিলে হলো টোটাল টাইম থাকে ৬০ মিনিট। এই ৬০ মিনিট সময়ের মধ্যে ৪০ টা প্রশ্ন সমাধান করতে হয়। এবং একটা প্রশ্নে ১ নাম্বার থাকে। তো ৪০ = ৪০ নাম্বার। ৪০ প্রশ্ন multiply by on multiplied by on equal to 40 marks. তো এখন কি হয় দেখেন, এখানে ৩টা বড় বড় প্যাসেজ থাকবে, 3 long text passages taken from books, journals, magazines and newspaper. ম্যাগাজিন, বুক, জার্নাল থেকে ৩টা আর্টিকেল নেওয়া হবে, ৩টা প্যাসেজ নেওয়া হবে, ৩টা টেক্সট নেওয়া হবে। সেই ৩টা টেক্সট থেকে গড়ে ১৩টা করে প্রশ্ন, ১৩-১৪টা করে প্রশ্ন থাকবে এবং মোট ৪০ টা প্রশ্ন সলভ করতে হবে। তো এখন এখানে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে? ১ নম্বরে সেখানে এমসিকিউ থাকতে পারে। কয়টা এমসিকিউ থাকতে পারে? এমসিকিউ হলো থাকতে পারে ধরুন ভেরিয়েবল, এটা নির্ভর করবে যে আ ১৩ টাও থাকতে পারে, আবার হলো একটু কম বেশিও থাকতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে। এমসিকিউ আমরা সবাই জানি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ৪ টা অপশন থাকবে। সেখান থেকে হলো বিভিন্ন তথ্য বের করে আনতে হবে। সেই বিষয়গুলো আমাদের এমসিকিউ প্রশ্নের সমাধান করতে হবে। এরপরে হলো আ আরেক ধরনের কাজ থাকতে পারে যে আইডেন্টিফাইং ইনফরমেশন, তথ্যকে আইডেন্টিফাই করতে পারে এবং সেখানে সাধারণত ৩ টা অপশন থাকে যে ট্রু, ফলস, নট গিভেন। তো একটা লাইন দিয়ে বলা হবে যে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। এটা কি প্যাসেজ অনুসারে ট্রু না ফলস না নট গিভেন? তো এখানে একটা যে কনফিউশনটা হয় সেই কনফিউশনটা হলো যে ট্রু তো বুঝতে পারলাম আমরা, ফলস তো বুঝতে পারলাম, কিন্তু নট গিভেনটা কি? এই নট গিভেন এবং ফলস এর মধ্যে আমরা একটু অনেক সময় পার্থক্য করতে পারি না। এখানে একটা কথা বলা আছে যে ফলস মিনস দ্যাট দ্য প্যাসেজ স্টেট দ্য অপোজিট অফ দ্য স্টেটমেন্ট ইন কোয়েশ্চেন। মানে যে প্রশ্নটা করা হইছে প্যাসেজের মধ্যে ওই প্রশ্নের বিপরীত বলা হইছে, তাহলে এটা হবে ফলস। আর নট গিভেন মিনস দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ নিদার কনফার্মড নর কন্ট্রাডিক্টেড বাই দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। যে প্যাসেজে তথ্য দেয়া আছে সেই তথ্যের সাথে তথ্য এটাকে নিশ্চিত করে না, আবার এই তথ্যের সাথে এটা সাংঘর্ষিকও হয় না। মানে এই বিষয়ে প্যাসেজে কি নাই? কোনো আলোচনা নেই। সেক্ষেত্রে আমরা নট গিভেন আমরা আনসার করতে পারি। এখানেও এই ধরনের প্রশ্ন কি মানে কয়টা থাকবে? কখনো ৭ টা থাকতে পারে, ৮ টা থাকতে পারে বা ৬ টা থাকতে পারে আইডেন্টিফাইং ইনফরমেশন। তো আমরা আজকে আ মা রিডিং স্কিল নিয়ে কিছুটা কথা বললাম। আমরা সামনে আরো বিস্তারিত এই স্কিল গুলো নিয়ে কথা বলব। তো আশা করি যে যারা শুনছেন এই আ অডিও ভিজুয়াল ক্লাস দিয়ে কিছুটা হলেও বেনিফিটেড হবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।